আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের পডকাস্টে। আমি উত্তরা ব্রাঞ্চ থেকে তামান্না আক্তার এবং আমার সাথে আছেন উত্তরা ব্রাঞ্চের লাইন ম্যানেজার মিস্টার মনির হোসেন। হ্যালো স্যার, কেমন আছেন? হ্যালো মিস তামান্না, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেনস। আপনি কেমন আছেন? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব ইউকের উচ্চতর গবেষণা ডিগ্রি নিয়ে, এমব্রেস, ডিবিএ আর পিএইচডি। অনেক শিক্ষার্থী ও পেশাজীবী জানতে চান এই ডিগ্রিগুলোর মধ্যে পার্থক্য কি, ভর্তি প্রক্রিয়া কেমন, খরচ কত এবং ক্যারিয়ারের সুযোগ কতটা। যদি আপনি বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা করেন, এই এপিসোড আপনার জন্য একদম পারফেক্ট। তো স্যার, যদি বলতেন এমরেস, ডিবিএ, পিএইচডি প্রোগ্রামের মধ্যে পার্থক্যটা কি? থ্যাংক ইউ মিস তামান্না ফর ইউর নাইস কোশ্চেনস। বেসিক্যালি ইউকেতে আপনার যারা এমরেস, দ্যাট মিনস এটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে এমরেস, এটার ফুল ফর্ম হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ। আর ডিবিএটা হচ্ছে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং পিএইচডি হচ্ছে আপনার ডক্টর অফ ফিলোসফি যেটা। হ্যাঁ, এখন এইখানে যে কনসার্নটা আমাদের চলে আসে সেটা হচ্ছে এমরেস মাস্টার্স বাই রিসার্চ, এটা হচ্ছে একটা মাস্টার্স লেভেলের প্রোগ্রাম। হ্যাঁ, বাট কনসার্ন আসছে স্টুডেন্টের কাছ থেকে যে ভাই আমরা তো জেনারেল যে মাস্টার্সটা করি সেই মাস্টার্স আর এই মাস্টার্স বা রিসার্চের তফাৎটা কোথায়। তো বেসিক্যালি এখানে তফাৎটা হচ্ছে এইখানেই যে একটা জেনারেল মাস্টার্স প্রোগ্রাম যখন একটা স্টুডেন্ট করে সেটা হচ্ছে একটা তর প্রোগ্রাম, যেখানে আপনার থিওরি ফোকাসটা হয় বেশি, মানে মেজরিটি পার্টে আপনার থিওরি থাকবে বেশি, এবং মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রামে সেখানে আপনার রিসার্চের পার্টটা থাকবে বেশি। সো এটাই হচ্ছে মেইন ডিফারেন্ট। আর যদি একটা মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রামের কথা চিন্তা করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে প্রথমতই বলতে হবে যে আপনি ছোটখাটো একটা রিসার্চের সাথে ইনভলভ হচ্ছেন। সিম্পল কথা যেটা, হ্যাঁ, যেটা আপনাকে বড় পরিসরে আপনাকে পিএইচডির জন্য প্রিপেয়ার করবে, কিংবা ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবি এর জন্য প্রিপেয়ার করবে। সো এটা আপনি যদি সিম্পল ভাষায় বলেন যে তাহলে মাস্টার্স অফ রিসার্চটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে একটা ট্রেনিং। আপনি বলতে পারেন যে ইটস এ কাইন্ড অফ ট্রেনিং ফর ইউ টু বি প্রিপেয়ার্ড ফর এ পিএইচডি লেভেল কোয়ালিফিকেশন। দ্যাটস ইট। আচ্ছা। আর ডিবিএ প্রোগ্রামটা হচ্ছে যেটা যে যারা বিশেষ করে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড পড়াশোনা করছে তাদের জন্য এটা হচ্ছে ডক্টর লেভেলের একটা কোয়ালিফিকেশন হুইচ ইজ লেভেল 8। আর পিএইচডিটা হচ্ছে লেভেল 8, এটা আপনারা সবাই হয়তো জানেন। একজন স্টুডেন্ট তো বিভিন্ন দেশ থেকেই মাস্টার্স, পিএইচডি করতে পারে, তো কেন তারা ইউকে চুজ করবে এমব্রেস করার জন্য? এর প্রেক্ষিতে ইউকের ইউকের জন্য বেসিক্যালি যে এমরেস এর যে প্রোগ্রামটা আছে এটা আপনার ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে এই প্রোগ্রামটা অ্যাভেলেবেল আছে। যদি আপনারা দেখেন যে ইউএস এর অনেক কান্ট্রি, অনেকগুলো ইউনিভার্সিটি এটা অফার করে, অস্ট্রেলিয়ার অনেকগুলো ইউনিভার্সিটিতে এই অপশনগুলো আছে। বাট কম্পারেটিভলি যদি চিন্তা করেন তাহলে ইউকেতে একটা স্টুডেন্ট কেন এই ডিগ্রিটা করবে, এটার অনেকগুলো মেন রিজন আছে। হ্যাঁ, তার ভিতরে যদি দেখেন যে ইউকেতে আপনার মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রামে একটা স্টুডেন্টকে তাকে ইন্ডিপেন্ডেন্টলি কোনো একটা প্রজেক্টের উপরে সে নিজের মতো করে কাজ করার একটা স্কোপ থাকে তার। সো অনেক স্টুডেন্ট থাকে যে তারা পার্সোনাল কোনো এরিয়াতে সে আসলেই ইন্টারেস্টেড, হ্যাঁ, সেই এরিয়াতে সে ডিপলি কোনো রিসার্চ করতে চাচ্ছে বা সেটার একটা ডিপ ইনফরমেশন চাচ্ছে, সেই স্কোপটা আপনাকে দিচ্ছে। ইন্ডিপেন্ডেন্টলি আপনি চাইলে কোনো পার্টিকুলার প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। অবভিয়াসলি সেখানে আপনার সাথে একটা সুপারভাইজার ইনভলভ থাকবে। সো এটা হচ্ছে একটা জিনিস। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে একটা ডাইভার্স কালচারাল একটা কান্ট্রি, যেখানে আপনার যা শুধু দেখা গেল যে নিজেদের এশিয়ান কমিউনিটির পাশাপাশি আপনি যারা ইউরোপিয়ান কমিউনিটি আছে বা আফ্রিকান কমিউনিটি আছে সবার সাথে মিলেমিশে, প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটা হিউজ কানেকশন আছে ইউকে এর সাথে। মোটামুটি বলতে পারেন ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কড যত ইন্ডাস্ট্রিগুলো আছে সব ইন্ডাস্ট্রিগুলোই কানেক্টেড। সো প্রফেশনাল লাইফের দিক থেকে আপনার ক্যারিয়ারের একটা হেভি একটা অংশ হতে পারে যদি আপনি মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রামটা করেন। এটা হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি রিসার্চের দিক থেকে যখন একটা স্টুডেন্ট তার রিসার্চের প্রোগ্রাম করতে চায় সেক্ষেত্রে অনেক ফ্যাসিলিটির প্রয়োজন হয়, যেটা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে গেলে কি হয় যে অনেক ইউনিভার্সিটি আছে হয়তো তারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, কিংবা একটা রিসার্চের জন্য যে পার্টিকুলার যে ফ্যাসিলিটিস গুলো প্রয়োজন হয় এটা কিন্তু আমাদের ব্যাক হোমে পাওয়াটা কিছুটা টাফ হয়ে যায়। অনেক ইউনিভার্সিটি হয়তো আপনার কিছু সুযোগ পেলে অন্য কিছু সুযোগ পাবে, মানে ফ্যাসিলিটিস নাই। তো ইউকের ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে আপনার এই ফ্যাসিলিটিস গুলো একেবারে অ্যাডভান্স লেভেলে পাবে। প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডভান্স লেভেলে আপনার এই রিসার্চের জন্য ফ্যাসিলিটিস পাবে। আর অন টপ অফ দিস
যখন একটা স্টুডেন্ট আপনার এমরেসের প্রোগ্রাম কমপ্লিট করে, এমরেস প্রোগ্রামগুলো ১ বছরও হতে পারে, আর কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ২ বছরও এটাকে অ্যাপ্রুভাল দেয়, হ্যাঁ? মানে ২ বছরের প্রোগ্রামও আছে। সো একটা স্টুডেন্ট যখন এমরিসের প্রোগ্রাম কমপ্লিট করবে, আইদার সেটা ১ বছর হোক অথবা ২ বছর হোক, এই স্টুডেন্ট কিন্তু মানে সো ফার এখন পর্যন্ত ইউকিবিআই গভর্নমেন্টের যে রুলস আছে সে ২ বছরের জন্য পিএসডব্লিউ পাবে। দ্যাট মিনস আফটার কমপ্লিটিং হিজ অর হার এডুকেশন, she can have 2 years post study work facilities till now. যদিও এটা জানুয়ারি 1st অফ জানুয়ারি 2027 থেকে চেঞ্জ হচ্ছে, 18 মাস হয়ে যাচ্ছে, বাট টিল নাও এটা ২ বছরেই অ্যাক্টিভ আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর বাংলাদেশি স্টুডেন্টের জন্য, আমরা আসলে যতগুলো স্টুডেন্ট আমাদের কাছে আসে আমরা দেখলাম যে তাদের একটা মেইন কনসার্ন থাকে যে ভাই আমি তো আসলে মাস্টার্স বাই রিসার্চের প্রোগ্রামটা করতে চাচ্ছি, বাট অ্যাট দ্য সেম টাইমে আমি আমার ফ্যামিলি থেকে আলাদা হতে চাচ্ছি না। আমি চাচ্ছি যেন আমার ফ্যামিলিটাও আমার সাথে মানে জয়েন করে সেই সময়টা একসাথে আমরা যেন থাকতে পারি। তো এই প্রোগ্রামটাই হচ্ছে আপনার একমাত্র প্রোগ্রাম যেখানে আপনি লেভেল 7 এর স্টুডেন্ট, দ্যাট মিনস মাস্টার্স লেভেলের স্টুডেন্ট হলেও আপনি সাথে আপনার ফ্যামিলিকে ক্যারি করতে পারবেন। সো সেটা আপনার স্পাউস হতে পারে অথবা আপনার চাইল্ড হতে পারে, সাথে নেওয়ার জন্য অথরিটি আপনার আছে। এটা আপনারা যদি ইউকেবিআই এর গভর্নমেন্টের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি পার্টনার্স এবং চিলড্রেনদের সেই পেজটাতে যদি দেখেন, ওইখানে ক্লিয়ারলি বলা আছে যে একটা স্টুডেন্ট যখন লেভেল 8 যখন সে পড়াশোনা করবে সে ডিপেন্ডেন্ট নিতে পারবে। দ্যাট মিনস দোজ আর ফর পিএইচডি আর ডিবিএ। আর আরেকটা মানে ক্লো আছে, সেখানে ক্লিয়ারলি বলা আছে যে স্টুডেন্টের প্রোগ্রামটা যদি রিসার্চ বেসড হয়, যেটা হচ্ছে এমরেস, তো এই প্রোগ্রামও স্টুডেন্ট চাইলে ডিপেন্ডেন্ট নিতে পারবে। জাস্ট কন্ডিশন হচ্ছে একটা, তার কোর্সের লেন্থটা ৬ মাসের বেশি হতে হবে, হ্যাঁ। আর আরেকটা কন্ডিশনও আছে, একটা স্টুডেন্ট ডিপেন্ডেন্ট সাথে নিতে পারে যদি গভর্নমেন্ট স্পন্সর হয়। থ্যাংক ইউ মিস তামান্না। আচ্ছা, আপকামিং কি ইনটেক আছে যেখানে এই প্রোগ্রামগুলোতে স্টুডেন্ট নিজেকে এনরোল করতে পারে? যদি আমি সবচেয়ে নিয়ারেস্ট ইনটেকের কথা বলি, তাহলে বলবো যে ২-১টা ইউনিভার্সিটি আছে। যদিও আপনারা সবাই জানেন যে মিড ইনটেকে আসলে ইউনিভার্সিটির পরিমাণ কম। আমরা জানুয়ারিতে কিংবা সেপ্টেম্বরে যে পরিমাণ হিউজ লেভেলের ইউনিভার্সিটি পাই, বাট মিড ইনটেকে আসলে তত পরিমাণ ইউনিভার্সিটি জেনারেল কোর্সের জন্য নাই। বাট যদি এমরেস বা ডিবিএ এই সকল প্রোগ্রামগুলো চিন্তা করি, হাতে গোনা কিছু ইউনিভার্সিটি পাবেন কিছু ইউনিভার্সিটি আছে যারা মার্চে আপনার ইনটেক রান করতেছে, কিছু ইউনিভার্সিটি আছে এপ্রিলে, অথবা কিছু ইউনিভার্সিটি আছে মেতে, কিছু ইউনিভার্সিটি আছে যে জুনে, হ্যাঁ। সো এটা আসলে ভ্যারি করবে। আপনি বলতে পারেন যে ফ্রম মার্চ টু জুন এই ৪টা মাসেই আসলে ইউনিভার্সিটিতে এমরেস অথবা ডিবিএর অপশনগুলো আপনার জন্য অ্যাভেলেবেল আছে। আচ্ছা, টিউশন ফি কেমন এই সকল প্রোগ্রামগুলোতে? এটা টিউশন ফিও টোটালি ভ্যারি করবে বেসড অন দ্য ইউনিভার্সিটি, হ্যাঁ। এখন আপনি কোন ইউনিভার্সিটিতে প্রসেস করছেন এটার উপর ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে যদি এমরেসের কথা বলি, এমনও জি। কিছু ইউনিভার্সিটি পাবেন যেখানে আপনার পুরো এমরেসের মানে পুরো মাস্টার্সের যে ডিউরেশনটা এটা অনলি আন্ডার 10,000 আপনি করতে পারবেন। তারপরে কিছু ইউনিভার্সিটি আছে যে যাদের ডিবিএ প্রোগ্রামও আছে যে ইভেন আন্ডার 8,000 জিবিপি হিসাবে। সো এগুলো হচ্ছে চিপেস্ট, এর নিচে আসলে অপশন হয় না। আর যদি অ্যাভারেজ বলি, অ্যাভারেজে ইউনিভার্সিটিগুলোর আপনার টিউশন ফি রেঞ্জ হয় 13, 14, 15 প্লাস, হ্যাঁ। বাট লোয়েস্ট ডিবিএর জন্য 8,000 এর নিচে অপশন আসলে হয় না। ২-১টা ইউনিভার্সিটি আছে যেখানে 6,500 অপশন আছে, যেমন ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ গ্লোচেস্টারশায়ারে আপনার যদি এই ডক্টরের প্রোগ্রামে যান, ২-১টা প্রোগ্রাম আছে যেখানে আপনি 6,500 পাবেন। তারপরে যেমন টিসাইড ইউনিভার্সিটি আছে। অনেকগুলো অপশন আছে, যে ফার্দার জানতে চাইলে একটা স্টুডেন্ট আমাদেরকে নক করলে ইনশাআল্লাহ উইল গাইড ইউ অন দিস। আর এই সকল প্রোগ্রামগুলোতে স্কলারশিপের সুযোগ আছে কি? ইউকেতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মোটামুটি স্কলারশিপের ফ্যাসিলিটি আছে স্টুডেন্টের জন্য, হ্যাঁ। এখন আপনাকে খুঁজে নিতে হবে যে কোন ইউনিভার্সিটি মানে কোন ক্যাটাগরিতে স্কলারশিপ দিচ্ছে। ওই ক্যাটাগরিতে আপনার প্রোফাইল অথবা আপনার রিজনাল যে স্কলারশিপগুলো থাকে এগুলোতে আপনি ফিট হচ্ছেন কিনা। তো আমি জাস্ট শুধু এটুকু বলবো যে অবভিয়াসলি দেয়ার ইজ এ স্কলারশিপ, হ্যাঁ। এখন সেটা কিছু আছে যেটা রিজনাল স্কলারশিপ বলা হয়। সো অ্যাজ এ স্টুডেন্ট অফ সাউথ এশিয়া আপনি সেই স্কলারশিপটা অটোমেটিক পাবেন। ওইটার ব্যাপারে আমরা আপনাকে মানে কনফার্ম বলতে পারবো।
এর বাহিরেও কিছু স্কলারশিপ থাকে যেটা বেসড অন আপনার একাডেমিক গুড প্রোফাইল বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স এগুলোর উপরে ভিত্তি করে আরো কিছু এক্সট্রা স্কলারশিপ থাকে। সো ওইগুলোর ব্যাপারে ইনশাল্লাহ আমরা আপনাকে গাইডলাইন্স দিতে পারবো যদি একটা স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করে। আমরা যখন দেখবো যে স্টুডেন্টের প্রোফাইলটা ইজ রিয়েলি হ্যাভি, সো অবভিয়াসলি জেনারেল স্কলারশিপ থেকে আরো বেশি স্কলারশিপ কোনটার জন্য সে এলিজিবল সেটা সম্পর্কে আমরা তাকে গাইডলাইন্স দিতে পারবো। আচ্ছা। এই সকল প্রোগ্রামগুলোতে আপনার আইএলটিএস ছাড়া অন্যান্য ইংলিশ টেস্ট কি অ্যাকসেপ্টেবল? দেখেন এইখানে দুইটা ফ্যাক্ট। প্রথম ফ্যাক্ট হচ্ছে যে একটা স্টুডেন্ট এই ইউকের মতো একটা কান্ট্রিতে যাবে, তার প্রথমত আইএলটিএস ছাড়া প্রসেস করাটা ইজ মানে আমার কমন সেন্সে মনে হয় যে একটা স্টুডেন্টের একটা বেসিক রিকোয়ারমেন্ট। আমাদের বাংলাদেশে আমরা যারা আছি তাদের যেমন বাংলা কমিউনিকেশনটা জানা খুবই ইম্পর্টেন্ট। আপনি ইংলিশ ওরিয়েন্টেড একটা কান্ট্রিতে যাবেন, সেখানে আপনার ইংলিশটা জানাটাও খুব মানে ম্যান্ডেটরি। সো এখন যদি আপনার আইএলটিএস থাকে ইজ রিয়েলি গুড হুইচ উইল বি অ্যাকসেপ্টেড টু এভরি ইউনিভার্সিটিস। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি আপনি ইউকিবিআই গভর্নমেন্টের মানে ওদের যে অফিসিয়াল যে ইনফরমেশন সেখান থেকে আমরা যেটা বুঝি যে সেল টেস্ট, দ্যাট মিনস সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, যে কোনো একটা সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে আপনি এমব্রেসের প্রসেস করতে পারবেন। অবভিয়াসলি যে সেল টেস্ট বলতে অনেকগুলো টেস্ট হয়, আইএলটিএস হচ্ছে সেটারও একটা অংশ। এখন আপনার অনেক স্টুডেন্ট আছে যারা অক্সফোর্ডের ইএলটি টেস্টটা দেয়, অনেক স্টুডেন্ট আছে যে ডুওলিঙ্গো টেস্ট দেয়, হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে কাইট টেস্ট দেয়, অনেক টেস্ট আছে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আবার এই সব ধরনের টেস্ট নেয় না। কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি আছে যে যারা বলবে যে আমরা অক্সফোর্ড ইএলটি টেস্টটা অ্যাকসেপ্ট করি না। সো আপনি যখন একটা স্টুডেন্টকে প্রোফাইল আসবে তখন সে যদি বলে যে ভাই আমার অক্সফোর্ড ইএলএলটি টেস্ট আছে, আমি এমরেস প্রোগ্রামে যেতে চাচ্ছি, আপনারা আমাকে কোন ইউনিভার্সিটি সাজেস্ট করতেছেন? সো তখন আমরা অ্যাজ এ কাউন্সিলর যেটা করব যে এমরেস এর প্রোগ্রামও আছে প্লাস হচ্ছে ওই টেস্টটাও নিচ্ছে, এটা জেনে আমরা তাকে সেই ইউনিভার্সিটিকে সাজেস্ট করব। অবভিয়াসলি দেয়ার ইজ এ অপশনস উইথ এনি ওয়ান অফ দ্য সেল টেস্ট দ্যাট ইজ অ্যাপ্রুভড বাই দ্য ইউকে গভর্নমেন্ট। দ্যাটস গ্রেট। অনেকেই আইএলটিএস কে ভয় পায়। তখন এই টেস্টগুলো দিয়ে হয়তো তারা এই সকল প্রোগ্রামে এনরোল হতে পারবে। আচ্ছা, সাধারণ ডকুমেন্টস ছাড়া এমরেস ডিবি এর জন্য অতিরিক্ত কোনো ডকুমেন্টস এর প্রয়োজন পড়ে কি? এমরেস অথবা ডিবিএ প্রোগ্রামে আমি যেটা বলবো যে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে যে একটা রিসার্চ প্রপোজাল থাকা। আচ্ছা। যদিও কিছু ইউনিভার্সিটি আছে যে আপনাকে বলবেন যে ওরা রিসার্চ প্রপোজাল ইজ নট ম্যান্ডেটরি, হ্যাঁ? দু একটা ইউনিভার্সিটি আছে, ফর এক্সাম্পল আপনি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে যান, হ্যাঁ? ইউনিভার্সিটি অফ গ্লুচেস্টারশায়ারে যান। আরো কিছু ইউনিভার্সিটি আছে যাদের রিসার্চ প্রপোজালটা ম্যান্ডেটরি না। আচ্ছা। তো বাট আমি অলওয়েজ সাজেস্ট করব যে একটা স্টুডেন্ট যেন তার অ্যাপ্লিকেশনের সময় একটা রিসার্চ প্রপোজালটা দেয়। ইটস এ কাইন্ড অফ ম্যান্ডেটরি। একটা সুপারভাইজার যখন আপনার প্রোফাইল দেখবে, এই প্রোফাইলে যখন আপনার একাডেমিক ডকুমেন্টেশনের পাশাপাশি দেখবে যে আপনার একটা রিসার্চ প্রপোজাল আছে, সো সুপারভাইজারের একটা ক্লিয়ার আইডিয়া হবে যে এই স্টুডেন্ট রিসার্চ সম্পর্কে অলরেডি কিছু জানে। সো দ্যাট মিনস সেজন্যই সে রিসার্চ প্রপোজাল প্রিপেয়ার করছে। আপনার প্রোফাইলটা তার কাছে ভ্যালু পাবে এবং সেই সুপারভাইজার আপনাকে অনায়াসে সুপারভাইজড করার জন্য রাজি হবে। একটা স্টেটমেন্ট অফ পারপাস দিয়ে আপনার পুরো রিসার্চের আইডিয়াটা একটা সুপারভাইজারকে কখনোই বোঝানো সম্ভব হয় না। সো সেজন্য বলবো ইয়েস, এডিশনাল ডকুমেন্টস হিসেবে একটা স্টুডেন্টকে একটা রিসার্চ প্রপোজাল থাকাটা ইজ এ ম্যান্ডেটরি। আর এখন কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে রিসার্চ প্রপোজাল সম্পর্কে কোনো আইডিয়াই নাই বা হয়তো প্রিভিয়াস এডুকেশনে তাদের রিসার্চ প্রপোজাল সম্পর্কে সেরকম কোনো মডিউল ছিল না। তো এই ব্যাপারেও আমরা ইনশাল্লাহ টিসিএল এর যেকোনো ব্রাঞ্চ থেকে আমরা একটা স্টুডেন্ট যোগাযোগ করলে আমরা তাদেরকে হেল্প করি যে একটা রিসার্চ প্রপোজাল আসলে কি ফরম্যাট হওয়া উচিত, সেখানে কি কি থাকা উচিত, বা একটা রিসার্চ প্রপোজাল কিরকম হলে সুপারভাইজারকে অনায়াসে মানে তার অ্যাটেনশনটা গ্র্যাব করা যাবে। সো এনি টাইম এনি স্টুডেন্ট ইজ ওয়েলকাম টু গেট ইন টাচ উইথ আস। সো আমরা তাকে রিসার্চ প্রপোজাল নিয়েও ইনশাল্লাহ গাইডলাইন্স দিব। আচ্ছা। ভাই, কিছুক্ষণ আগে আপনি সুপারভাইজারের ব্যাপারে বললেন। একটা স্টুডেন্ট কিভাবে একজন সুপারভাইজারের সাথে যোগাযোগ করবে? আম সুপারভাইজারের সাথে যোগাযোগ করার একটা মেইন যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে প্রথমত স্টুডেন্ট সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে। আ যেই ফ্যাকাল্টির আন্ডারে সে রিসার্চের এরিয়াটা বা সাবজেক্টটা পিক করছে সেই ফ্যাকাল্টির আন্ডারে যেই সুপারভাইজার গুলো এভেইলেবল আছে। আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, তাহলে দেখতে পাবেন যে ওই ফ্যাকাল্টির আন্ডারে কোন, কোন সুপারভাইজার আছে, হ্যাঁ? ইভেন প্রত্যেকটা সুপারভাইজারের প্রোফাইল স্টুডেন্টদের পড়ার সুযোগ রয়েছে, হ্যাঁ?
যদি আপনি সেই প্রোফাইলটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই সুপারভাইজারটা আসলে কোন ফিল্ডের জন্য স্পেশালাইজড এবং তার প্রোফাইলটা আসলে আপনার যে একাডেমিক প্রোফাইল প্লাস আপনার যে রিসার্চ প্রপোজাল এটার সাথে কতটা ম্যাচিং করে। তো দেখা গেল যে আপনার সেম ফ্যাকাল্টিতে আপনি 10 টা সুপারভাইজার পেলেন। এখন এই 10 টা সুপারভাইজারকে আপনার অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন হবে না। আপনি হয়তো ওই 10 টার ভিতরে 2 টা সুপারভাইজার পাবেন যার আসলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা সে যে এরিয়া নিয়ে কাজ করে সেটার সাথে আপনার প্রোফাইলটা কমপ্লিটলি ম্যাচ করতেছে। আপনি জাস্ট সেই 2 টা সুপারভাইজারকেই চেস করেন যে, "হিয়ার ইজ মাই রিসার্চ প্রপোজাল। আমি তোমার আন্ডারে সুপারভাইজ হতে চাচ্ছি। আমার একাডেমিক ডকুমেন্টস এগুলো।" হ্যাঁ? আপনি তার সাথে ইমেইলে কমিউনিকেশন করেন। সুপারভাইজার ইনশাআল্লাহ উইল গেট ব্যাক টু ইউ। হুম। ধন্যবাদ ভাইয়া এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনি খুবই ব্যস্ত থাকেন জানি। সময় করে আমাদেরকে এত বিস্তারিত জানালেন এমরেস তারপর ডিবিএ প্রোগ্রাম নিয়ে। খুবই ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ মিস তামান্না ফর ইউর টাইম। অ্যান্ড আমি জাস্ট শুধু এইটুকুই বলবো আমাদের ট্রেনিং সেশনের শেষের দিকে আমরা। সেটা হচ্ছে যে একটা এমরেস প্রোগ্রাম অথবা একটা ডিবিএ প্রোগ্রাম, হ্যাঁ? একটা স্টুডেন্ট যখন করার চিন্তা করে, এটা জেনারেল একটা প্রোগ্রামের মতো না। যে আপনি জেনারেল একটা ব্যাচেলর প্রোগ্রাম বা জেনারেল একটা মাস্টার্স প্রোগ্রাম করলেন। একটা জেনারেল প্রোগ্রামের আপনার ডিগ্রির যে ভ্যালু সেটা থেকে অনেক ডিফারেন্ট। আপনার যখন একটা মাস্টার্সের রিসার্চের একটা ডিগ্রি থাকবে অথবা ডিবি এর একটা ডিগ্রি থাকবে, ইস টোটালি ডিফারেন্ট। সো আপনি এটা আশা করতে পারবেন না যে একটা জেনারেল প্রোগ্রামে আপনি হয়তো উইদিন 1 উইকে একটা আউটপুট এনে দেওয়া আপনার জন্য পসিবল। একটা এমরেস প্রোগ্রামে আপনাকে লেগে থাকতে হবে। হ্যাঁ? একটা সুপারভাইজারের সাথে প্রপার কমিউনিকেশন করতে হবে। আপনার স্কিল তাকে দেখাতে হবে। যদি দেখাতে পারেন, obviously you will have the offer letter এবং জেনারেলি এমরেস প্রোগ্রামে যদি আপনার ডকুমেন্ট সবকিছু ঠিক থাকে, আপনার ভিসাও ইনশাআল্লাহ রিজেক্ট হয় না। হ্যাঁ? এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম। আমার উত্তরা ব্রাঞ্চে আমরা এই পর্যন্ত যতগুলো এমরেস এর প্রোফাইল নিয়ে কাজ করছি বা ডিবিএ প্রোফাইল নিয়ে কাজ করছি, প্রত্যেকটা স্টুডেন্টের ভিসা হইছে। সো ইটস এ ম্যাটার অফ এক্সপেরিয়েন্স। আর ম্যাটার হচ্ছে যে আপনার ডকুমেন্টস গুলো কিভাবে গোছাচ্ছেন, কিভাবে রিসার্চ প্রপোজালটা প্রিপেয়ার করতেছেন, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আজকের এপিসোডে আমরা ইউকের এমরেস ডিবিএ আর পিএইচডি প্রোগ্রাম নিয়ে আলোচনা করলাম। যদি আপনি এই ডিগ্রিগুলোর মধ্যে কোনটি আপনার জন্য সঠিক তা নিয়ে দ্বিধায় থাকেন তাহলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।